চলুন আজকের এই বিশ্লেষণে নরমান্ডি ইনভেশনের সেই অবিশ্বাস্য লজিস্টিক্যাল মাস্টার প্ল্যান আর এর নিখুঁত বাস্তবায়নটা একটু দেখে নিই। ভাবতে পারেন, প্রথম দিনের শেষেই দখলকৃত ফ্রান্সে পা রেখেছিল পুরো 1.5 লক্ষ সেনা। সামরিক ইতিহাসে এটা আসলেই অবিশ্বাস্য। আর স্কেলটা দেখুন, 5,000-এরও বেশি জাহাজ ছিল এই বহরে। ইতিহাসের সবচেয়ে বড় উভচর হামলা ছিল এটা। 1944-এ জেনারেল আইজেনহাওয়ার দায়িত্ব নেয়ার পর থেকে শুরু হয়ে যায় এই বিশাল আক্রমণের প্রাথমিক প্রস্তুতি আর সৈন্য সমাবেশ। প্যারাট্রুপার নামানো আর সৈকতের বাধা সরাতে কিন্তু জোয়ার বা পূর্ণিমার মতো একদম নিখুঁত কিছু প্রাকৃতিক পরিবেশ দরকার ছিল। মজার ব্যাপার হলো, মিত্রবাহিনীর ভুয়া সেনাদল দেখে হিটলার পুরোপুরি বিভ্রান্ত হয়েছিলেন। এটা ছিল দারুণ এক প্রতারণামূলক কৌশল। মূল পয়েন্টটা হলো, আগেই ফ্রান্সের যাতায়াত ব্যবস্থা ধ্বংস করে দেওয়ায় জার্মান ব্যাকআপ ফোর্স উপকূলে পৌঁছাতেই পারেনি। ঝড় বৃষ্টির মাঝেও আবহাওয়ার সামান্য উন্নতি দেখেই আইজেনহাওয়ার চরম ঝুঁকি নিয়ে 5 জুনের বদলে 6 জুনে হামলার নির্দেশ দেন। ডি-ডে হামলাটা ছিল নিখুঁত 3 ধাপের। প্রথমে প্যারাট্রুপার, এরপর নৌ ও বিমান হামলা, আর শেষে সরাসরি উভচর আক্রমণ। মিত্রবাহিনী নিজেদের মাঝে উপকূলগুলো সুন্দরভাবে ভাগ করে নিয়েছিল। এর মধ্যে ওমাহা আর উটাহা সৈকতের দায়িত্ব পড়েছিল যুক্তরাষ্ট্রের কাঁধে। তবে ওমাহা সৈকতে জার্মানদের প্রতিরোধ ছিল মারাত্মক। আমেরিকান বাহিনীকে সেখানে সবচেয়ে ভয়াবহ সংগ্রাম আর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়। কিন্তু জুনের শেষেই মিত্রবাহিনী তাদের অবস্থান মজবুত করে ফেলে। প্রায় 8.5 লক্ষ সেনা ততদিনে ফ্রান্সে প্রবেশ করে ফেলেছে। জার্মানদের ব্যর্থতার মূল কারণ ছিল রোমেল আর হিটলারের সমন্বয়হীনতা। তাদের সাংঘর্ষিক প্রতিরক্ষামূলক কৌশলের জন্যই পাল্টা আক্রমণটা আর হয়ে ওঠেনি। এর পরের টাইমলাইনটা দেখুন। চেরবার্গ বন্দর দখল থেকে শুরু করে আগস্টের শেষেই প্যারিস মুক্ত করার মাধ্যমে মিত্রবাহিনী অবিশ্বাস্য দ্রুততায় এগিয়ে যায়। নরম্যান্ডির এই অতুলনীয় জটিলতা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আধুনিক যুগে এমন বিশাল অভিযানের পুনরাবৃত্তি কি আসলেই সম্ভব?